দর্শক আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন ইনসাইডে। বাংলাদেশের সমসাময়িক অর্থনৈতিক চ্যালেঞ্জ, বিশেষ করে ব্যাংক খাতের বিভিন্ন সংকট নিয়ে আমরা আজকে আলোচনা করব আমাদের এই আয়োজনে। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। দর্শক, আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডক্টর মুস্তফা কে মুজুরি। তিনি বিআইডিএস এর সাবেক মহাপরিচালক, বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ। বাংলাদেশের ব্যাংক খাত নিয়ে বিস্তর গবেষণা রয়েছে তার। যে পঞ্চবার্ষিক পরিকল্পনাগুলো, তার বেশিরভাগগুলোর সাথেই তিনি সরাসরি সম্পৃক্ত এবং অর্থনৈতিক বিভিন্ন গতি প্রকৃতি নিয়ে তিনি নিয়মিতভাবে বিশ্লেষণ করে থাকেন। দর্শক, আজকের এই আয়োজনে আমরা অতিথির কাছ থেকে বিভিন্ন বিষয়ে আলাপ করার চেষ্টা করব। স্যার, স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমরা এই যে নতুন একটা প্রেক্ষাপটে 1 মাসের বেশি সময় হয়ে গেল, আপনার যদি মূল্যায়ন জানতে চাই যে আমরা যেই সংকটের মধ্য দিয়ে যাচ্ছিলাম তার থেকে নতুন একটা ব্যবস্থার সাথে এই সংকট সমাধানের জন্য খাপ খাইয়ে নিতে পেরেছি কিনা, কতটুকু নিতে পারছি? দেখেন যে আসলে একটা দেশে যে সংকট যখন আসে, সংকটগুলো কিন্তু একই রকম নয়, তাই না? যেমন আমরা 71 সালে স্বাধীনতার পরে যে ধরনের সংকট মোকাবেলা করেছি, এখনকার সংকট কিন্তু একটু ভিন্ন ধরনের। এই যে বর্তমান প্রেক্ষাপট, অর্থাৎ বিশেষ করে বিগত আপনি যদি 14-15 বছরের ইয়েটা দেখেন, এই সময়ে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে কয়েকটা জিনিস ঘটেছে, যেটা কিন্তু এই যে বর্তমান সংকট যেটা আমরা বলছি, এই সংকটটাকে কিন্তু ঘনীভূত করেছে। আমাদের যত প্রাতিষ্ঠানিক অর্জন, অর্থাৎ যত প্রতিষ্ঠানগুলো আমরা গড়ে তুলেছিলাম, সেটা রাজনৈতিক প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান, অর্থনৈতিক প্রতিষ্ঠান বা অন্য যত ধরনের প্রতিষ্ঠানই বলেন, এই প্রতিষ্ঠানগুলো কিন্তু এখন অকার্যকর অনেকটাই হয়ে পড়েছে। ব্যাংক খাতের কথাই যদি বলি, আপনি রেগুলেটরি সংস্থা যারা আছে, যেমন বাংলাদেশ ব্যাংক বা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, তারপরে অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে রেগুলেটরি প্রতিষ্ঠান বা ব্যাংক ব্যবস্থা, অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো যদি দেখেন, প্রতিটি কিন্তু এখন অনেকটাই ডিসফাংশনাল এবং প্রতিটি কিন্তু রুগ্ন। একটা বিষয় বারবার উঠে আসছে যে আমাদের যাদের কাছ থেকে আমরা ঋণ নিয়েছি, তারা তাদের পাওনার জন্য এখন চাপ দিচ্ছে, হোক সেটা বিদ্যুতের জন্য, জ্বালানি তেলের জন্য বা বড় প্রকল্পের জন্যও কিন্তু এখন রয়েছে। তো আমাদের তো রিজার্ভ মোটামুটি নিচের দিকে একটা জায়গায় আপাতত থেমেছে, কিন্তু সেখান থেকে উত্তরণের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এখন আমরা আসলে কি করতে পারি, কিভাবে সামলাবো এই সংকটটাকে? যেহেতু আমরা ঋণটা গ্রহণ করেছি এবং একটা ইয়ের ভিত্তিতে, কাজেই এবং আন্তর্জাতিক ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে কি, যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি, যে আপনি যদি ঋণ ফেরতের ক্ষেত্রে যদি আপনি ডিফল্ট হন, তাহলে কিন্তু তার একটা নেগেটিভ ইমপ্যাক্ট আছে, হ্যাঁ, একটা প্রতিক্রিয়া কিন্তু আপনি সবসময় পাবেন এবং এটা কিন্তু আপনার ওই উন্নয়ন কার্যক্রমকে কিন্তু এটা ব্যাহত করবে। কারণ ঋণ যদি, যেটাকে আমরা বলি যে ঋণ ডিফল্ট হয়ে করলে, তাতে কিন্তু আমাদের ঋণ মান কমে যায়। এর ফলে কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্য প্রতিটি ক্ষেত্রে কিন্তু আমাদের আন্তর্জাতিক বিশেষ করে ক্ষেত্রে আমরা কিন্তু একটা সমস্যার সম্মুখীন হই স্বাভাবিক। কারণ আপনি যদি ঋণ ফেরত দিতে যদি আপনার ক্যাপাসিটিটা না থাকে, তাহলে তো বিশ্বের বাজারে আপনার আস্থা রাখতে হবে না, কারণ এটা আস্থাহীনতায় ভুগলে তখন কিন্তু এটা সমস্যা। এখন এটা পরিশোধ করার জন্যে তো আমাদের উপায় কি আছে, তাই না? যেমন আমাদের তো বৈদেশিক মুদ্রার মাধ্যমেই তো করতে হবে। এই যে ডিফল্টের কথা আপনি বলছিলেন, এটার নেতিবাচক প্রভাব যেটা শ্রীলঙ্কার ক্ষেত্রেও আমরা দেখেছি যে তারা কতটা চাপে পড়েছে। তো এই সংকট থেকে উত্তরণের ক্ষেত্রে আমাদের আসলে স্ট্রেংথ কতখানি আছে, কত দ্রুত আমরা এই কৌশলটাকে সমাধানের পর্যায়ে নিয়ে যেতে পারবো? এখন এইটার ক্ষেত্রে একটা আমার মনে হয় যে আমাদের এই স্বল্পকালীন সময়, অর্থাৎ ইমিডিয়েটলি আমাদের যেখানটায় গুরুত্ব দেওয়া উচিত, সেটা হচ্ছে যে বিভিন্ন যে আন্তর্জাতিক প্রতিষ্ঠান, বিশেষ করে বিশ্বব্যাংক বা
এশীয় উন্নয়ন ব্যাংক বা এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো আছে, বা ইভেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলও হতে পারে, অর্থাৎ এদের কাছ থেকে আমরা ঋণ গ্রহণ করে আমাদের না, সাধারণভাবে যেটা হচ্ছে যে আমরা যদি এইসব প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা ঋণ নিই, এগুলো সাধারণত সুদের হারটা কম হয়, হ্যাঁ, এবং জি সময়টাও বেশি পাওয়া যায়। আরেকটা হচ্ছে যে আসলে এই ক্রাইসিস মোমেন্টে আর তো অপশন নাই, আমাকে তো অল্টারনেটিভ দেখতে হবে, আমাকে তো পরিশোধ করতে হবে, তাই না? নতুন গভর্নর 1 মাস হলো দায়িত্ব নিয়েছেন, তিনি যে সংস্কারগুলো আনলেন বা যেই পদক্ষেপগুলো নিলেন, আপনি কিভাবে মূল্যায়ন করেন সেগুলো? উনি যেটা করেছেন, বিভিন্নভাবে ব্যাংকের পরিচালনা পর্ষদগুলো ভেঙে দিয়ে নতুন করে এই যে রক্তক্ষরণ হচ্ছিল, সেই রক্তক্ষরণটাকে কত দ্রুততার সঙ্গে বন্ধ করা যায় সেই প্রচেষ্টাগুলো নিয়েছেন। এখন একটা জিনিস হচ্ছে কি, এগুলো কিন্তু সব সাময়িক ব্যবস্থা। আসলে ব্যাংক খাতের যে দুর্বলতা, এই দুর্বলতা কিন্তু অনেক গভীরে। এই প্রাথমিক রক্তক্ষরণটাকে বন্ধ করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু মাথায় এই চিন্তাটাও রাখতে হবে যে এই ব্যাংক খাতের যে গভীর সমস্যাগুলো রয়েছে, এই গভীর সমস্যাগুলোকে কিভাবে আমরা একটা সাস্টেইনেবলি এটার মোকাবিলা করার একটা প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলতে পারি, যাতে এই ধরনের পরিস্থিতি আর সৃষ্টি না হতে পারে। এটা কতটা সহজ হবে? কারণ আমরা গেল 1.5 দশকে একরকমভাবে বা একটা ব্যবস্থার মধ্যে আটকে গেছি। এখন এই যে ব্যাংকের, যে কোনো ব্যাংকের ব্যাপারেই আপনি যে কোনো সিদ্ধান্ত নেন, গ্রাহকদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা কিন্তু তৈরি হয়। অর্থনীতির প্রতিটি খাতেই একটা সংস্কার প্রয়োজন, তাই না? সেটা আপনি ব্যাংক খাত বলেন বা অন্য যে কোনো খাতের কথাই বলেন না কেন, প্রতিটি খাতেই কিন্তু সংস্কার অবশ্যম্ভাবী, কারণ সংস্কার না করলে আমরা কিন্তু এগোতে পারবো না। কাজেই একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যে সংস্কারের কোনো বিকল্প নাই। স্বাভাবিকভাবে একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, সংস্কার প্রক্রিয়া কিন্তু ওয়ান শট এক্সারসাইজ না, এটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া। আপনি যে কোনো জায়গায় সংস্কার করেন, আমাদের নিজের ইতিহাসের কথাই যদি ধরেন, আমরা 80-র দশকে যেমন আমরা কাঠামোগত সংস্কার করেছি, স্ট্রাকচার অ্যাডজাস্টমেন্ট পলিসি, সেটাও কিন্তু 5 বছর 6 বছর 7 বছর ধরে আমরা করেছি, তাই না? সেটা কিন্তু একটা ছোট পরিসরে ছিল। এখনকার পরিসর কিন্তু আরও অনেক বড়, কারণ আমাকে তো অনেক বেশি সংস্কার করতে হবে, অনেক জায়গায় করতে হবে। কাজেই এটা কিন্তু আরও দীর্ঘকালীন একটা প্রক্রিয়া হতে হবে, কারণ সংস্কার শুধু ডিজাইন করলে তো হবে না, মূল কথাটা হচ্ছে আমাদেরকে এটা বাস্তবায়ন করা। এখন বাস্তবায়ন করার জন্য আমাদের যেটা দরকার, বাস্তবায়নের ক্ষমতাটা আমার কতটুকু আছে, এবং বাস্তবায়ন তো ওভারনাইট করা সম্ভব নয়, ইট টেক্স টাইম। বাস্তবায়ন করতে সময় দরকার হবে, তাই সে যৌক্তিক সময়টা আমাদেরকে তো বাস্তবায়নের জন্য দিতে হবে। কোথাতে আমি শুরু করব সংস্কারটা, কোনটা আমার সবচেয়ে জরুরি, যেটা আমাকে এখন করতে হবে, এবং সেটা নির্ণয় করার জন্য আমার কতগুলো ক্রাইটেরিয়া ব্যবহার করা উচিত, মানদণ্ড। যেমন একটা হচ্ছে আমার মানদণ্ড হওয়া উচিত যেটা স্ট্র্যাটেজিক কিনা, কারণ স্ট্র্যাটেজিক সংস্কার করলে হয় কি, অন্যান্য যে বাধাগুলো আছে সেগুলো একই সঙ্গে সঙ্গে কিছুটা রিজলভ না হলেও সেগুলো কিছুটা হালকা হয়, ইজ হয়, এইটা হয়, তার ফলে হয়। আর 2 নম্বর একটা হচ্ছে কি, যে আমাকে ওই সংস্কারগুলো করতে হবে যেটা দ্রুততম সময়ে করা যায় এবং সুফলটা পাওয়া যায়, সুফলটা দ্রুত। কারণ একটা জিনিস হচ্ছে কি, আপনি সংস্কার করলেন, তার ফল যদি আপনার 10 বছর পরে পান, তখন কিন্তু সংস্কারের উপরে মানুষের আস্থাটা কমে যাবে। আমি যদি দ্রুততম সময়ে ফলটা দিতে পারি, তাহলে কিন্তু তার একটা পজিটিভ প্রতিক্রিয়া হয়, তাই না? কাজেই এই ধরনের কিছু মানদণ্ড ব্যবহার করে আমার এই সংস্কার কর্মসূচিটাকে আমাকে ডিজাইন করা উচিত। তার আমাদের যেটাকে আমরা বলি প্রায়োরিটিগুলোকে নির্ধারণ করা উচিত, কোথায় শুরু করব সেটা শুরু করে, অর্থাৎ আমরা একটা এই যেটাকে বলছি প্রক্রিয়ার আমাদের যে চলমান প্রক্রিয়াটার একটা রূপরেখা, অর্থাৎ এটা টাইম পাথটাকে আমাকে করা উচিত, যে আমি এখান থেকে শুরু করলাম, আমি এইভাবে এগিয়ে যাব। এইটাকে যদি আমরা করি, তাহলেই কিন্তু আমরা এটাকে সাফল্যজনকভাবে এটাকে এগিয়ে নিতে সক্ষম হব। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। হ্যাপি কাউ ইনস্ট্যান্ট মিল্ক পাউডারের সাথে ফার্মল্যান্ডের চিনি গুঁড়া চাল একদম ফ্রি। সংস্কার প্রশ্নে আপনি আপনার মূল্যবান মন্তব্য দিয়েছেন, আমরা শুনেছি, কিন্তু
এখন আমাদের যেই ক্রাইসিসগুলো সামনে দেখছি যে লোডশেডিং বেশ বড় আকারে এখন দেখা দিচ্ছে, আমাদের জ্বালানির সাপ্লাই চেইন নিয়ে একরকম অনিশ্চয়তা দেখা দিচ্ছে, চড়া মূল্যস্ফীতির মধ্যে সাধারণ মানুষ, যেহেতু আমরা আমদানি নির্ভর একটা দেশ, আমাদের প্রতিনিয়তই একটা বড় অঙ্কের ট্রানজ্যাকশন প্রয়োজন হয়। তো এইটা আসলে অর্থনীতি এখন কিভাবে মিট আপ করবে? মূল লক্ষ্যটা হতে হবে এখন আমাদের অর্থনীতিটাকে যে অনেকটাই স্থবিরতা বিভিন্ন খাতে আমরা পরিলক্ষণ করছি, তাই না, পরিলক্ষিত হচ্ছে। অর্থাৎ অর্থনীতিতে কিন্তু স্থবির হয়েছে কিছুটা হলেও। আমাদের মূল এটা হচ্ছে অর্থনীতিটাকে আবার চলমান করা যত দ্রুত সম্ভব, কারণ অর্থনীতিটা চলমান হলেই কিন্তু আপনি এক্সপোর্ট বলেন, তারপরে ডোমেস্টিক প্রোডাকশন বলেন, তারপরে আপনি মূল্যস্ফীতি বলেন, সব কিছুর উপরে একটা কিন্তু পজিটিভ প্রতিক্রিয়া হবে। আমাদের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর জন্য যেমন জরুরি, আমাদের যেটাকে আমরা রপ্তানি করার জন্যও কিন্তু এটা জরুরি, তাই না? কাজে এইটাকে তো আমাদেরকে ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইন যেটা আছে এটাকেও কিন্তু আমাদেরকে সুরক্ষা করতে হবে, এবং যাতে এটা আমাদের কোনো উৎপাদনের ক্ষেত্রে, এগিয়ে যাওয়ার ক্ষেত্রে, প্রবৃদ্ধির ক্ষেত্রে বাধা না হয়ে দাঁড়ায়। দুটো খাত কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে পারে আমার মনে হয়। যেমন একটা হচ্ছে কৃষি খাতটা কিন্তু আমাদের শুধুমাত্র ওই খাদ্য নিরাপত্তার জন্য জরুরি নয়, এটা কিন্তু আমাদের এই বলেন যে মূল্যস্ফীতি থেকে আরম্ভ করে সব কিছুর জন্য কৃষি খাতের উৎপাদনটাকে জরুরি খুবই। এবং এখন কিন্তু কৃষি খাত একটা চ্যালেঞ্জের মুখে পড়েছে বন্যা এবং অন্যান্য কারণে। কাজেই কৃষি খাতকে আমি গুরুত্ব যদি দিয়ে, বিশেষ করে কৃষি ঋণ বিতরণ বা কৃষকের যে সমস্যাগুলো আছে, যাতে এটা তারা যাতে উৎপাদন প্রক্রিয়াটাকে তারা যাতে এই যে দ্রুততার সঙ্গে এগিয়ে নিতে পারে, এই দিকে আমাকে মনে হয় একটা প্রাথমিক দৃষ্টি দেওয়া প্রয়োজন। একই সঙ্গে সঙ্গে একটা জিনিস দেওয়া প্রয়োজন, সেটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক খাত। আমি এই জন্য ইনফর্মাল সেক্টর যেটাকে আমরা বলি, যেটাকে আমরা বলি যে সিএমএসএমই, অর্থাৎ কটেজ, মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, বিশেষ করে গ্রামীণ এলাকায়, এইটাকে, কারণ এইটার একটা সুবিধা হচ্ছে কি, যে এটা কিন্তু প্রতিষ্ঠানের যে অকার্যকারিতা তার উপরে কিন্তু খুব নির্ভর করে না, এটা এর বাইরে। কাজে প্রতিষ্ঠানে যে এখন যে একটা সক্ষমতার অভাব, এটা কিন্তু তাদেরকে খুব একটা অ্যাফেক্ট করবে না। এদের জন্য যেটা দরকার সেটা হচ্ছে আমরা যদি এদেরকে তিনটে জিনিসে যদি গুরুত্ব দিই, যেমন একটা হচ্ছে আমরা তাদেরকে ঋণ সুবিধাটা যদি দিতে পারি, হ্যাঁ, দ্রুততার সঙ্গে ঋণ সুবিধাটা যদি দিতে পারি। আরেকটা হচ্ছে তাদেরকে যদি আমরা যেটাকে টেকনোলজি তাদের, অর্থাৎ প্রযুক্তিগত সহায়তা যদি দিতে পারি। 3 নম্বর হচ্ছে বাজারজাতকরণ সমস্যা, এটা এই 3টা দিকে যদি আমরা প্রায়োরিটি দিয়ে এই খাতটাকে যদি আমরা চাঙা করে তুলতে পারি, তাহলে কিন্তু অতি দ্রুততার সঙ্গে কিন্তু আমাদের অর্থনীতি, বিশেষ করে গ্রামীণ অর্থনীতি, এটা কিন্তু ডাইনামিক হতে পারবে। এবং এটা কিন্তু আমাদের এই যে সামগ্রিক যে একটা অর্থনীতি যে এখন ধীর গতি, এটা কিন্তু জীবনকে আনতে পারবে। কাজে এখানে আমার এইটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত হবে এই স্বল্পকালীন সময়ে। এবং এটা করতে পারলে কিন্তু আমাদের এই যে এখন সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু দ্রুততার সঙ্গে আমরা কাটিয়ে উঠতে সক্ষম হব, এবং ফলে আমাদের গোটা অর্থনীতি কিন্তু একটা ঘুরে দাঁড়ানোর যে প্রক্রিয়া, এটা কিন্তু শুরু হতে পারে। স্যার, অনেক ধন্যবাদ। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শকের সাথে শেষ করছি আজকের মতো ইনসাইট। ভালো থাকবেন সবাই।